আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশ বিদেশের যে যেখানে অবস্থান করছেন সবাইকে সমসাময়িক বিষয় নিয়ে সাজানো কিছু কথা অনুষ্ঠানে স্বাগত জানাই। আজ আমি রাজনীতিবিদদের কাছে একটি প্রশ্ন করব। প্রশ্নটি হচ্ছে, প্রকৃত গণতন্ত্রের পথ আর কত দূর? এই প্রশ্নটি রাজনীতিবিদদের কাছেই এই জন্যই করব যে আমরা বাংলাদেশে স্বাধীনতার পর একাধিক গণ অভ্যুত্থান এবং গণ আন্দোলন দেখেছি। 1990 সালে এরশাদ সরকারের পতন, 2006 থেকে 8 সালের রাজনৈতিক অস্থিরতা ও সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার, 2014 ও 2018 সালের বিতর্কিত নির্বাচন দেশের রাজনৈতিক অগ্রযাত্রাকে অনিশ্চয়তার পথে ঠেলে দিয়েছিল। কিন্তু 2024 সালের জুলাই গণ আন্দোলন এক নতুন বাস্তবতা নিয়ে সামনে এসেছিল। এর পেছনে ছিল জমে থাকা ক্ষোভ, দমন পীড়ন, দুর্নীতি ও স্বৈরাচারী আচরণ। তাই আমি বলবো, 5 আগস্ট শুধু রাজনৈতিক দলগুলোর জন্য শিক্ষাই নয়, রাজনৈতিক ক্ষমতা পরিবর্তনের দিনই নয়, বরং জনগণের আত্মবিশ্বাস ও শক্তির প্রকাশ। কিন্তু বাস্তবে কি আমরা সেই রূপ দেখতে পেয়েছি? পাইনি। কোটা সংস্কার আন্দোলন ছিল সূচনা বিন্দু, কিন্তু সরকারের সহিংস দমন, বিচারহীন গুম খুন, ভোটাধিকার হরণের ক্ষোভ ধীরে ধীরে সারা দেশে ছড়িয়ে পড়ে। একসময় আন্দোলন দলীয় নেতৃত্বের বাইরে চলে যায়। এটি প্রকাশ করে জনগণ যখন চাপে পড়ে তখন দলীয় রাজনীতির সীমা ভেঙে যায় এবং তারা নিজেরাই পথ খুঁজে নেয়, অর্থাৎ আন্দোলনের পথ খুঁজে যায়, আন্দোলনের গতিপথ তারা বের করে নিয়ে আসে। এটি প্রমাণ করে জনগণের শক্তি, সামর্থ্য এবং তাদের মধ্যে ক্ষোভের বহিঃপ্রকাশ। কিন্তু কেবল সরকার পরিবর্তনই যথেষ্ট নয়। বাস্তব পরিবর্তন তখনই হয় যখন রাজনৈতিক প্রতিষ্ঠানগুলো বদলায়, প্রশাসনে জবাবদিহি আসে, বিচার ব্যবস্থা স্বাধীন হয় এবং নির্বাচন কমিশন সত্যিকার অর্থে নিরপেক্ষ হয়। অতীতে আমরা দেখেছি দীর্ঘদিনের আওয়ামী লীগ বিএনপি দ্বন্দ্ব শুধু রাজনীতিকে নয়, দলকেই ক্ষতিগ্রস্ত করেছে। বিশেষ করে এর ফলে বিএনপি বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিচার বিভাগ, এমনকি গ্রামগঞ্জ পর্যন্ত বিভাজন তৈরি হয়েছিল। ফলে গণতন্ত্র মানে হয়ে দাঁড়িয়েছিল দলীয় আধিপত্য। 5 আগস্টের পর এই বিশাল বিভাজন ভাঙার সুযোগ তৈরি হয়েছিল, কিন্তু সেই সুযোগ কাজে লাগাতে পারেনি রাজনৈতিক দলগুলো। এখন বিএনপি জামায়াত সম্পর্ক নতুন বাস্তবতা তৈরি করেছে। দীর্ঘ 4 দশক তারা কৌশলগত জোটেই ছিল। জামায়াতের ভোট ব্যাংক বিএনপিকে সহায়তা করেছে। বিএনপি জামায়াতকে রাজনৈতিক পরিসরে জায়গা করে দিয়েছে, কিন্তু জুলাই গণঅভ্যুত্থান জামায়াতকে নতুন আত্মবিশ্বাস দিয়েছে। তারা এখন বলছে, আমরা এখন একটি জোট করব যেখানে বিএনপি থাকবে না। খেলাফত মজলিসও একই সুরে কথা বলছে। এর মানে ইসলামী দলগুলো এখন স্বতন্ত্র পরিচয়
তৈরি করতে ব্যস্ত হয়ে পড়েছে। বিএনপি মহাসচিবও স্বীকার করেছেন যে দেশে দক্ষিণপন্থীদের উত্থান ঘটেছে। এই পরিস্থিতি আবার আমাদের দ্বিমুখী রাজনীতির সামনে এনে দাঁড় করিয়েছে। একদিকে ইসলামী দলগুলো বিভাজনের রাজনীতি করছে, অন্যদিকে ভোট ও সাংগঠনিক শক্তি প্রমাণ করতে চাইছে। বিএনপি প্রধান দল হিসেবে নিজেদের ধরে রাখতে চাইছে, ফলে বিএনপি জামায়াত সম্পর্ক এখন প্রতিদ্বন্দ্বিতার দিকেই এগিয়ে যাচ্ছে। শুধু রাজনীতিতে কৌশলগত সমঝোতা পুরোপুরি বাদ দেওয়া যায় না। আমাদের বাস্তবতা কি বলে, সেই বাস্তবতার দিকে তাকালে আমরা কি এই প্রশ্নের জবাব দিতে পারবো যে আসলে আমাদের রাজনীতি কোন বাঁকে মোড় নেবে? এদিকে জামায়াতের আমির বলেছেন, বিএনপিকে পাইলে আমিও জড়িয়ে ধরি, আমারে পাইলেও বিএনপি জড়িয়ে ধরে। তার এই যে একটা মনোভাব উনি একবারে প্রাঞ্জল ভাষায় ব্যক্ত করেছেন, এর অর্থ কি দাঁড়ায়? এই অর্থ কি আমরা বুঝতে পারি? মানে উনি একটা ঐক্যের কথা বলেছেন, দলাদলি হানাহানি পরিহার করে সম্মিলিতভাবে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার বার্তা আসে ওনার কথায়। অর্থাৎ রাজনৈতিক স্বার্থ মিললে তারা একসঙ্গে আসতে পারে, আবার মত পার্থক্য বা স্বার্থে স্বার্থ ক্ষুণ্ণ হলে তারা নিজেদেরকে আর ওই দলের সঙ্গে জোট করার কথা ভাবে না। কিন্তু শুধু দলগুলোর সমঝোতা নয়, রাষ্ট্রের কাঠামোগত সংস্কারও প্রয়োজন। পাশাপাশি সংবাদ মাধ্যমের স্বাধীনতা পুনঃপ্রতিষ্ঠা করা এখন অত্যন্ত জরুরি। বিগত সরকারগুলো সমালোচনাকারী সাংবাদিকদের ওপর মামলা দিয়েছে, টিভি চ্যানেল বন্ধ করেছে, অনলাইন নিউজ পোর্টাল বন্ধ করে দিয়েছে, অনেকটা ব্লক করে রেখেছিল। সংবাদ মাধ্যমের ওপর এই চাপ এবং বল প্রয়োগ বন্ধ না হলে জনগণের আস্থা ফিরবে না। ব্লগার, মানবাধিকার কর্মী তরুণ আন্দোলনকারীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকা এক্ষেত্রে উপেক্ষা করা মোটেই সমীচীন হবে না, কারণ আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকা যথেষ্ট। যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন এবং জাতিসংঘ এরই মধ্যে মানবাধিকার লঙ্ঘন, ভোট কারচুপি ও দুর্নীতি নিয়ে তাদের উদ্বেগের কথা আমাদের জানিয়েছে। আমরা জানি গণ আন্দোলনে শেখ হাসিনার পতন ঘটেছে, কিন্তু আমি বলবো আন্তর্জাতিক চাপ না থাকলে হয়তো এই পদত্যাগটা শেখ হাসিনার পদত্যাগটা অত দ্রুত হতো না। তবে বিদেশি শক্তির সহায়তা নিতে হবে জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্ব বজায় রেখে। নিরাপত্তা ও আইন শৃঙ্খলা রক্ষার প্রশ্নও গুরুত্বপূর্ণ। অতীতে রাজনৈতিক সহিংসতা, গুম খুন, টার্গেট কিলিং, ক্রস ফায়ার এবং সাধারণ মানুষের মনে এক ধরনের ভয় তৈরি হয়েছিল। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছিল, যা এই মুহূর্তে বন্ধ করতে হবে। সর্বদলীয় ঐক্যের মধ্যে এই বিষয়ে একটি প্রতিশ্রুতি থাকতে হবে যে আমরা আর অতীত রাজনীতির দিকে ফিরে যাব না, কারণ রাজনীতি এখন পুরনো দরজায় দাঁড়িয়ে নেই। তাই আমি বলবো এখন কৃষক, শ্রমিক, মধ্যবিত্ত সবাই চাপের মধ্যে আছে। এই সংকট রাজনৈতিক ঐক্য ছাড়া সম্ভব নয়। এদিকে আন্তর্জাতিক প্রেক্ষাপটেও এই মুহূর্তে
বাংলাদেশ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, জাতিসংঘ এবং প্রতিবেশী দেশগুলো ঘনিষ্ঠভাবে নজর রাখছে। বিদেশি বিনিয়োগকারীরা রাজনৈতিক স্থিতিশীলতা ছাড়া বাংলাদেশে বিনিয়োগ করতে অনিচ্ছুক। শ্রম বাজারে ইউরোপীয় ইউনিয়নের জিএসপি, মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্য নীতি সবই নির্ভর করছে বাংলাদেশের রাজনৈতিক ও মানবাধিকার পরিস্থিতির ওপর। তাই সর্বদলীয় ঐক্য ও সুষ্ঠু নির্বাচন শুধু দেশীয় চাহিদা নয়, আন্তর্জাতিক আস্থারও শর্ত। অর্থাৎ আমি বলতে চাচ্ছি, এই রাজনৈতিক ঐক্য এবং দেশের স্বার্থ, জনকল্যাণ, এই সব কিছুই এখন একটা জায়গায় এসে দাঁড়িয়েছে, সেটি হচ্ছে নির্বাচন। আমরা যত তাড়াতাড়ি নির্বাচন প্রক্রিয়ার দিকে এগিয়ে যাব, নির্বাচন কোন পদ্ধতিতে হবে সেই সিদ্ধান্ত সবাই মিলে নিয়ে যত তাড়াতাড়ি নির্বাচন অনুষ্ঠান আয়োজন করা যায়, ততই জাতির জন্য মঙ্গল। নির্বাচনের বিকল্প নেই। সবশেষে বলতে চাই, গণতন্ত্রকে টিকিয়ে রাখতে পারস্পরিক সহনশীলতা এখন অপরিহার্য। রাজনীতি মানে একে অপরকে শত্রু ভাবা নয়, ভিন্নমতকে সহ্য করতে শেখা, সংসদকে কার্যকর করা এবং বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করাই হোক গণতন্ত্রের প্রকৃত পথ। সেই পথ কি যোজন যোজন দূর? এই প্রশ্ন রেখেই আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে। আল্লাহ হাফেজ।